আচ্ছা শোনো, আচ্ছা যদি একটা পাই তাহলে আমাদের সিলেবাস কিন্তু আমরা পিছায় আছি, আমরা শুধু ভিসকোস রেওয়ার্ডটাই করছি। তো আমি কার্বন ফাইবারটা হচ্ছে এর আগে যে শীটটাতে এড ছিল বড় শীটটাতে ওটা বাদ দিয়ে আমি হচ্ছে কার্বন ফাইবারটা আলাদা করছি, ঠিক আছে? কার্বন ফাইবারটা এই যে স্লাইডটা আপলোড করব সেই স্লাইডটা থেকে হচ্ছে পড়বে, ঠিক আছে? শুধু কার্বন ফাইবারের টপিকসটা। স্যার আপনি তো স্লাইড দেনই না। দিবে স্যার, স্লাইড আমি পোর্টালে আপলোড করছি একটা, ওইটাতে হচ্ছে মার্চ হয়ে সবগুলো আছে। আর মানে আমি বলতে যাচ্ছি আপনি কোশ্চেন যে করেন স্লাইড থেকে একদম দেন না। আচ্ছা কোশ্চেনের সাথে তো স্লাইডস তো জাস্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন জিনিস। সো কোশ্চেন তো হচ্ছে আমি যেগুলো পড়াই যেগুলো বুঝাই ওগুলোর মধ্যে থেকে আসে, মানে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ডিরেক্টলি স্লাইড থেকে দেওয়া তো আসলে এখন আর মানে পসিবল না বলতে, এখন আপনাদের আস্তে আস্তে আপডেট হতে হবে, এই জন্যই এটা হয়। তো কার্বন ফাইবারের হচ্ছে আমি ইনিশিয়াল কথাবার্তা বলছি, আমি ট্রাই করবো আজকে কার্বন ফাইবার শেষ করে পরের দিন আরো একটা ফাইবার শেষ করার জন্য। তারপরে এই তিনটা ফাইবার থেকে ইনশাআল্লাহ চারটা সেট হবে, এই চারটা সেট থেকে আপনাদের হচ্ছে তিনটা সেট অ্যান্সার করতে হবে, বুঝে গেছে? তো আমরা সামনে যাই। কার্বন ফাইবার সম্পর্কে ম্যাক্সিমাম কথাবার্তা আমি বলে ফেলছি না? সেদিন আপনারা ছিলেন না, অনেকে ছিলেন, দেখেন। তো আমি কি বলছিলাম, কার্বন ফাইবারটা হচ্ছে হাই পারফরম্যান্স ফাইবার। কেন? এই আপনারা একটু কথা বলা অফ করেন। কার্বন ফাইবারটা হচ্ছে হাই পারফরম্যান্স ফাইবার কেন? আমি এর আগে বলছি যে ফাইবারগুলোর ডেনসিটি ডায়ামিটার হবে অনেক সূক্ষ্ম, সেই ফাইবারগুলোর প্রপার্টিজ হবে অনেক বেশি। কেন বলছিলাম যে একটা ওই যে পাথর দিয়ে বুঝাচ্ছিলাম যে একটা স্পেসিফিক জায়গার মধ্যে যদি আমরা থিন টাইপের ম্যাটেরিয়াল রাখি তাহলে বেশি পরিমাণে ম্যাটেরিয়াল অল্প একটা স্পেসে আমরা ধরাতে পারবো, এবং আমরা জানি প্রত্যেকটা ম্যাটেরিয়াল সেটা যাই হোক তার একটা ফাংশনাল গ্রুপ থাকে, তার ফাংশনাল প্রপার্টিজ থাকে। তো ফাংশনাল প্রপার্টিজের কারণে যার ফাংশনাল গ্রুপ যত বেশি তার প্রপার্টিজ তত বেশি, তার রিঅ্যাক্টিভিটি তত বেশি। সো একটা অল্প জায়গার মধ্যে আমাদের ফাংশনাল গ্রুপের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে সংখ্যায়, এজন্য তাদের প্রপার্টিজগুলো অনেক হাই শো করে। এজন্য দেখা যায় যে আমরা 5 কেজি ওজনের যদি একটা লোহা দিয়ে কোনো কিছু বানাই সেটা যে প্রপার্টিজ দিবে, যে ব্যারিয়ার ইফেক্ট দিবে, যে স্ট্রেংথ দিবে, এই ফাইবারগুলো তার থেকে 20 গুণ কম ওয়েটে আমরা যদি ম্যাটেরিয়ালটা বানাই সেম প্রপার্টিজ দিবে। এই জন্য উড়োজাহাজের বডি, রকেট সায়েন্স, এরোস্পেস, মেডিকেল সায়েন্স, তারপর হচ্ছে আমাদের বাইরে যে আমরা যখন স্পেস স্টেশনগুলো বানাই এগুলো সব হচ্ছে হাই পারফরম্যান্স ফাইবার দিয়ে বানানো, এগুলো বডিগুলো। ইভেন এখন যে গাড়িগুলো আসছে মাঝে মধ্যে দেখবেন যে গাড়িগুলো নর্মাল প্লেটিং না, সারফেসগুলো দেখবেন যে ডোপিং করা, এগুলো সব হচ্ছে হাই পারফরম্যান্স ফাইবার দিয়ে করা গাড়ির বডিগুলো। এগুলো কেন করা হয়? কারণ আমরা কম ওয়েটে অনেক বেশি প্রপার্টিজ পাচ্ছি। যখন আমরা কম ওয়েটে অনেক বেশি প্রপার্টিজ পাবো তার মানে জিনিসটা হবে হালকা। হালকা হলে আমাদের হচ্ছে জ্বালানি কোস্টটা অনেক কম আসবে, কারণ আমরা যখন ইউরেনিয়াম ইউজ করি রকেটকে উপরে পাঠানোর জন্য, সো ইউরেনিয়ামের কিন্তু প্রাইস অনেক বেশি, ঠিক আছে? এখন এই যে রকেটটা বলেন, উড়োজাহাজটা বলেন, এটা যত হালকা হবে তত কম জ্বালানি খরচ হবে। সো এই জন্য এই ফাইবারগুলো মোটামুটি আসছে। এখন কার্বন ফাইবারটা আসলে কি বলছে? কার্বন ফাইবার ইজ কম্পোজড অফ কার্বন অ্যাটম বন্ডিং টুগেদার টু ফর্ম এ লং চেইন, অর্থাৎ কার্বন অ্যাটমগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা ফাইবার তৈরি করছে, সেটা হচ্ছে কার্বন ফাইবার। কিন্তু কার্বন ফাইবারে আমরা যে কার্বন মানে কয়লাটাকে সি বন্ড দিয়ে এটা তৈরি করছে। তো কার্বন ফাইবারের আমরা যখন কার্বন ফাইবারটা বানাই তখন দেখা যায় মানে এমনিতে প্রকৃতিতে যে কার্বন মানে আণবিক অবস্থায় থাকে এখানে অনেকগুলা ম্যাটেরিয়াল মানে কম্পোস্ট অবস্থায় থাকে, যেমন এখানে সিলিকন থাকে, অ্যালুমিনিয়াম থাকে, অনেক কিছু থাকে। এগুলাকে আমাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলোকে হচ্ছে বাদ দিতে হয়, ঠিক আছে? সো আমরা সামনে যাই। আমি কিন্তু প্রপার্টিজ নিয়ে কথা বলছিলাম। দ্য টার্ম কার্বন ফাইবার রেফার্স টু দ্য ম্যাটেরিয়াল ফিলামেন্টি অ্যান্ড রোভিং কনসিস্টিং অফ at least 92% mass fraction carbon usually in the non-graphitic stage। অর্থাৎ কার্বন ফাইবার এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে অন্য ম্যাটেরিয়াল তো থাকবেই, একটু থাকবে না? যখন মোটর করছেন কি করছেন, অনেক কিছু থাকে, বাট কার্বন ফাইবার হতে গেলে at least 92% কার্বন থাকতেই হবে। পিওর কার্বন, র কার্বন, শুধু সি, এইটা
এটা দেখেন নি, এটা শুধু সিন থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে, ঠিক আছে, এগুলো আরো আছে। তো আমাদের ইয়াটা হবে, টেন্ডেন্সিটা হবে যে অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে এরকম যখন স্ট্রাকচারগুলো থাকে তখন দেখা যায় এখানে একটা সিলিকন থাকে, সিলিকনের ইয়া কত, মাস যোজনী কত, 4 না, সো এগুলো হচ্ছে আমাদেরকে কিন্তু দূর করতে হবে আস্তে আস্তে। আপনারা কি বুঝতেছেন? কার্বন ফাইবারটা ভিসকোস রেয়নের মতো কঠিন কোনো কিছু না, এটা ডিরেক্ট একটা ফাইবার। জি হ্যাঁ, সো কার্বন ফাইবারের অ্যাট্রিবিউটস বলতে এটা যে গুণাবলীগুলো আছে, এটা ডেনসিটি হচ্ছে লো, হাই স্পেসিফিক স্ট্রেন এন্ড স্টিফনেস। কেন হচ্ছে আমি বললাম, কারণ এটা, কারণ কি, কারণ এটা হচ্ছে হাই এই কথাটা যাতে পরীক্ষার খাতায় থাকে। এটা সারফেস এরিয়া অনেক বেশি। সারফেস এরিয়া মানে কি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট ভলিউমে এটা সারফেস এরিয়া অনেক বেশি। একটা স্টিল, একটা আয়রন এর এতটুকু জায়গার মধ্যে, এতটুকু ভলিউমের মধ্যে যতটুকু তার সারফেস এরিয়া, এটা সারফেস এরিয়া তার থেকে অনেক বেশি। সারফেস এরিয়া হচ্ছে, সারফেস এরিয়া বুঝছেন না, এটা একটা ফর্মুলা আছে 6a²। এটা কি ভলিউম না সারফেস এরিয়া? দেখেন একটা জিনিস আপনাদেরকে আসলে ডিটেইলস বুঝাতে গেলে আমি সিনেমা চাইতে পারি। আমি আমার কথা শোনা যাচ্ছে, আমি একটু অসুস্থ, হ্যাঁ একটু কনসেন্ট্রেট করেন, শুনেন আমি বলি। এটা লিখছেন হাই সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট, মানে একটাই রিজন, এটা লিখছেন তো, এটা লিখে নেন। এই যে এই জিনিসটা বুঝেন, চব্বিশে কত, 24 × 8 8 × 16 8 × 25 কত, 200 থেকে হচ্ছে 8 কম 192। AC
6 × 16 দেন তো 4 এর উপর কিউব দেন তো 4 × 4 × 4 আচ্ছা যা লিখছি একটু বলি এটা সেম ম্যাটেরিয়াল মানে সারফেস এরিয়া বোঝানোর জন্য এটা বুঝাইতে হবে তাহলে বুঝবেন বুঝছেন একটা সেম ম্যাটেরিয়াল ধরেন এই যে এটা এটা দিয়ে বুঝাইতে হবে এটা সো সেম ম্যাটেরিয়াল আপনি এটা বাল্ক অবস্থায় আছে না বাল্ক মানে বড় আর হচ্ছে টিনি ম্যাটেরিয়াল মানে ছোট তো সেম একটা ম্যাটেরিয়াল এটা যদি আমরা ছোট আকারে নিয়ে আসি কম্পোস্ট করি এটা প্রপার্টিজ বেড়ে যাবে এবং এটা সারফেস এরিয়া বেড়ে যাবে কিভাবে ফর্মুলা দিয়ে প্রমাণ করছি যেমন এটা একটা ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল শুধু এটাকে টুকরা টুকরা করা হয়েছে কিউব ধরে সো একটা কিউব যখন আমরা দিব এই কিউবটাকে যখন আমরা হচ্ছে একদম মাঝখান দিয়ে ভাগ করে ফেলবো এখানে কিন্তু 8টা কিউব চলে আসবে কারণ এটা আপনি এই মাঝখান দিয়েও ভাগছেন ওই থিকনেসের মাঝখান দিয়েও ভাঙছেন সব 4টা সামনে আছে 4টা পিছনে আছে 3D তে দেখাইলে আমি হচ্ছে একদিক নিয়ে আসবো নিয়ে আসে না এখানে কিন্তু 8টা কিউব হয়ে গেছে এইখানে সেম জিনিসটা আমি 8টা কিউবে ভাগ করছি ভাগ করার পরে ভাগ করলে আগে কি ছিল আগে এই ম্যাটেরিয়ালটা কম্পোস্ট অবস্থায় ছিল না একটা ম্যাটেরিয়াল হয় এখন ভাগ করলে এগুলা অনেকগুলো সাইড চলে আসছে না যে সাইডগুলো একটা আরেকটার সাথে যখন যুক্ত ছিল তখন তো একদম কমপ্লিট অবস্থায় ছিল তাই না তখন কি তার সারফেসটা দেখা যাচ্ছিল আমি কি বুঝাইতে পারতেছি ধরেন একটা ম্যাটেরিয়াল বাল্ক পর্যায়ে আছে বুঝতেছেন আমার কথা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াচ্ছি একটা ম্যাটেরিয়াল একটা বাল্ক পর্যায়ে আছে সেই ম্যাটেরিয়ালটাকে যদি আপনি ভাঙেন তখন ওই ম্যাটেরিয়ালটার অনেকগুলো পার্শ্ব ক্রিয়া হবে না কারণ এই ম্যাটেরিয়ালটা যদি আমি ভাঙি মাঝখান দিয়ে যদি ক্র্যাক হয় এই মাঝখানের অংশটা তো উন্মুক্ত ছিল না এটা তো উন্মুক্ত হয়েছে সো এটা সারফেস এরিয়া বাড়ছে এটা যদি ম্যাথমেটিক্যাল প্রমাণ আপনারা দেখেন যে একটা কিউব ছিল বড় কিউব যেটা 4 × 4 দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 4 × 4 সেন্টিমিটার ইঞ্চি যা ইচ্ছা ধরেন তারপরে সেটাকে আমি মাঝখান বরাবর ভাঙছি মাঝখান বরাবর যদি আমি ভাঙি তো 8টা সাইড আছে এখানে দেখা যাচ্ছে 4টা কিন্তু ব্যাক সাইডে আরো 4টা আছে কারণ এই বরাবর কাটছি এই বরাবরও কাটছি কাটে 8টা সাইড তো এখানে ছিল এটা দৈর্ঘ্য প্রস্থ ছিল 4 4 করে এখানে 2 2 করে হয়ে গেছে না এক একটা 2 2 করে হয়ে গেছে কিন্তু টোটালটা তো 4 4ই আছে এখন এটার ক্ষেত্রে সারফেস এরিয়া সূত্র আমরা জানি 6a² 6a² 6 * 4 স্কয়ার হচ্ছে 96 মিটার স্কয়ার আর ভলিউম কিন্তু হচ্ছে আমার ভলিউম মানে কতটুকু ভলিউম ধরে আছে কতটুকু এরিয়া ধরে আছে সো ভলিউম কিন্তু এটা 4 সেন্টিমিটার ধরে আছে এটাও 4 সেন্টিমিটার ধরে আছে সো ভলিউম কিন্তু সেম এটা 64 মিটার কিউব এইটাও 64 মিটার কিউব কিন্তু এটা ভাঙার ফলে সারফেস এরিয়াটা দেখছেন কত বাড়ে গেছে 192 মিটার স্কয়ার এইভাবে যখন আমরা একটা বাল্ক ম্যাটেরিয়াল থেকে একটা সেই ম্যাটেরিয়ালটাকে আমরা ন্যানো অবস্থায় যাই সেই ম্যাটেরিয়ালটাকে আমরা মাইক্রো অবস্থায় যাই মাইক্রো অবস্থায় যাওয়ার পর আবার একটা ম্যাটেরিয়াল আমরা ক্রিয়েট করি তখন সেটার প্রপার্টিজ বেড়ে যায় সিমিলার টু কার্বন ফাইবার সিমিলার টু গ্রাফিন গ্লাস ফাইবার অ্যাসবেস্টস ফাইবার তারপর হচ্ছে সিলিকন ফাইবার যত ফাইবার আসছে এখন যেগুলো নিয়ে কাজ বেসিক্যালি হচ্ছে টেক্সটাইল ফাইবার নিয়ে এখন কাজ হয় না কাজ হইতো 1900 সালে কটন জুট এগুলো নিয়ে অনেক কাজ হয়েছে যেগুলো এখন অ্যাডভান্স পর্যায়ে চলে আসছে মানে বাইরের দেশ যেগুলো নিয়ে কাজ করতেছে সেগুলো হচ্ছে এই ফাইবারগুলো কার্বন ফাইবার যেটা দিয়ে ওই যে কালো গাড়িগুলো দেখেন না ডপ করা চকচক করে না মনে হয় মেশ করা এগুলো হচ্ছে কার্বন ফাইবারের বডি এগুলো স্টেপ এত বেশি এগুলো যদি ট্রাকের সাথে লেগে যায় ট্রাক ভেঙে যাবে কিন্তু এগুলার ওয়েট হচ্ছে অনেক কম এই গাড়িগুলোর ওয়েট হচ্ছে অনেক কম এই জিনিসটা আমাদের কনসার্নের ব্যাপার আচ্ছা একটু ইউজে যাই
লো ডেনসিটি হাই স্পেসিফিক স্টেইনলেস স্টিফনেস যখন আপনার সারফেস এরিয়া পাবে বলেন ওই উপরেরটা যেটা আমি ব্লকটা ভাঙলাম ভাঙার ক্ষেত্রে ওইখানে আপনি ভলিউম এ দ্বারা হচ্ছে কি 4 ধরছেন বাট সারফেস এরিয়াতে যে আবার হচ্ছে যে 8 * 6 a স্কয়ার ওইখানে এই যে আবার 2 ধরলেন কেন? কারণ প্রতিটা ইয়া তো 2 মানে আমার যে ব্লকগুলো ছিল এই ব্লকগুলো তো এই বরাবর ভাঙছে এই বরাবর ভাঙছে থিকনেস বরাবর ভাঙছে তো এখন এইটা এর তো হচ্ছে তোমার হচ্ছে লেন্থ ঠিক আছে না সো আমি যদি এখানে 4 বসাই তাহলে তো হবে না কারণ পুরোটা ধরে তো 4 আর আমি 8টা ক্যালকুলেট করতেছি এখানে ছিল একটা এখানে কিন্তু 1 আছে হ্যাঁ 1 * 6 a স্কয়ার কারণ এখানে একটা আর ওখানে 8টা না নরমাল ভাবে না আমার মোবাইলটা যদি আমি এখানে ভেঙে দেই মাঝখানে একটা ক্র্যাকিং অংশ দেখা যাবে না স্যার বলো ভিডিওটা পজ কি জানি পড়াচ্ছি আচ্ছা আরেকটা দেখেন এখানে অ্যাট্রিবিউটসের মধ্যে এক্সিলেন্ট কেমিক্যাল স্টেবিলিটি বলতে বুঝাইছে সব জিনিসের ক্ষেত্রে যেমন আপনার এটা কেমিক্যালি ইনার্ট হইছে কি সমস্যা কি জান আমি ক্লাস নিচ্ছি এবার তো ক্লাসে সবাই ডিস্টার্ব হয় যে অ্যাট্রিবিউটস গুলো দেখতেছি যেমন এক্সিলেন্ট কেমিক্যাল স্টেবিলিটি মানে সেটা কেমিক্যালি স্টেবল আপনি যখন এটা কেমিক্যাল আসে যখন পড়বে এটা স্টেবল থাকে এটা ক্ষতিগ্রস্ত হবে না এই ব্যাপারটা তারপরে কি বায়োকম্প্যাটিবিলিটি হচ্ছে একটা আরেক মানে একটা জিনিস আরেকটা জিনিসকে অ্যাকসেপ্ট করা আমি এটা নিয়ে एग्जांपल দিয়ে বলছিলাম যে আমাদের যখন ভিতরে অপারেশনগুলো হয় বাইরে যখন অপারেশন হয় কেটে যায় তখন আমরা একটা সেলাই করে দেই না সেই সেলাইটা আমরা একটা নির্দিষ্ট সময় পর খুলে ফেলি বাট আমাদের যখন হার্ট ব্লকেজ হয় যখন আমাদের এমন সেনসিটিভ জায়গা ঢুকে এমন সেনসিটিভ জায়গায় আপনার ভিতরে হচ্ছে সেলাই করা লাগছে সেটা কি খোলার জন্য আবার কাটবেন তো ওইখানে এমন কিছু মেটেরিয়াল ইউজ করা এখন হচ্ছে যে জিনিসগুলা পরবর্তীতে বডি একদম পার্টসের সাথে মিশে যাবে এবং এটা একটা বডি পার্টস হয়ে যাবে কোনো ক্ষতি করবে না তো আপনার বডিটা ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে এটাকে বলা হয় বায়োকম্প্যাটিবিলিটি প্রপার্টিজ লো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন মানে থার্মাল এক্সপানশন থার্মালি এটা হচ্ছে অনেক বেশি স্টেবল আপনি যখন থার্মালি এটাতে হিট প্রদান করবেন অথবা এটার যে গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট তারপর হচ্ছে টিজি পয়েন্ট মেল্টিং পয়েন্ট টিজি পয়েন্ট বুঝতেছেন না বুঝেন না পড়ে আসছেন না একটা ম্যাটেরিয়ালকে প্রথমে যদি আমরা অনেক বেশি হিট দেই এই দার ম্যাটেরিয়ালটা ছাই হয়ে যাবে না হলে হচ্ছে গলে যাবে গলার পরে এটা বাষ্পীয় হয়ে যাবে তো এগুলা টিএম হচ্ছে মেল্টিং পয়েন্ট যে এই টেম্পারেচারে বেশি উঠাইলে এটা হচ্ছে মেল্ট হয়ে যাবে এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট ঠিক আছে আর টিজি হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যেটা হচ্ছে যেটাতে যেই হিটের পর ম্যাটেরিয়ালটা নরম হতে শুরু করে একদম নরম হতে শুরু করে ঠিক আছে সো ফেটিক এন্ড ক্রিপ বিহেভিয়ার এগুলো আপনারা দেখবেন এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রপার্টিজ তারপরে দেখেন আচ্ছা কার্বন ফাইবার ম্যাটেরিয়াল ভ্যারাইটিস অফ ব্লক ইনক্লুডিং ইয়ার্নস ইউনিডিরেকশনাল উইভস বিয়ার্স কম্পোজিট মানে মূলত এগুলো আমরা বানাতে পারি কার্বন ম্যাটেরিয়ালটা দিয়ে আমি একটু দ্রুত যাইতে চাচ্ছি আচ্ছা কার্বন ফাইবার আর ইউজড এক্সটেন্সিভলি ইন ফাইবার রিইনফোর্সড কম্পোজিট ফর দ্য রিপ্লেসমেন্ট অফ মেটাল in the most critical applications such as aerospace, defense, nuclear technologies, automobile, marine application, sports goods, civil construction, biomedical. অর্থাৎ কার্বন ফাইবার একটা কম্পোজিট বলছে কম্পোজিট বলতে বোঝায় দুই বা তার অধিক ম্যাটেরিয়াল একসাথে যুক্ত করে এমন একটা ম্যাটেরিয়াল বানানো যেটার প্রপার্টিজ আলাদা যে ইন্ডিভিজুয়াল যে ম্যাটেরিয়ালগুলো আপনারা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালগুলো যে আপনারা হচ্ছে অ্যাড করলেন তাদের প্রপার্টিসের তুলনায় এটার প্রপার্টিস সিগনিফিকেন্টলি হায়ার অনেক বেশি মানে আপনি হচ্ছে দুই তিনটা ম্যাটেরিয়াল দিয়ে একটা ম্যাটেরিয়াল বানাচ্ছেন যে ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের থেকে তাদের প্রপার্টিসগুলো ডিফারেন্ট যেমন আমরা যখন কার্বন ফাইবার দিয়ে আমরা যখন কম্পোজিট বানাই তখন এটা কিসে ইউজ করা যায় এরোস্পেস বলতে সব কিছু বোঝানো হচ্ছে উড়োজাহাজ হেলিকপ্টারের বডি এরোস্পেস আমরা যা কিছু ইউজ করি রকেট তারপর হচ্ছে স্যাটেলাইট স্পেস স্টেশন
চায়না বানাইছে, হোটেল বানাইছে, যে যারা হচ্ছে নভোচারীরা যাবে তাদের, যেমন আপনি যদি ইয়াতে যান, আপনি যদি ধানমন্ডিতে যান, ওখানে হোটেল আছে না, মানুষ যদি গ্রাম থেকে বাংলাদেশে আসে, গ্রাম থেকে যদি ঢাকাতে আসে, এখানে থাকার জন্য হোটেল আছে না, তো নভোচারীরা যখন স্পেসে যায় তাদেরও তো 2-3 দিন থাকা লাগে, ওরা হচ্ছে উপরে হোটেল বানাইছে। সো এই জিনিসগুলা, এই ম্যাটেরিয়ালগুলো ইউজ হচ্ছে কারণ এগুলোর প্রপার্টিস অনেক হাই, প্রপার্টিস হাই, এগুলো দেখা যায় 400-500 টাইমস অফ স্টিল, আয়রন এদের থেকেও প্রপার্টিস বেশি শো করে। ঠিক আছে? ডিফেন্স, ডিফেন্সে কি ইউজ হয় আপনারা ওই যে দেখেন না, ওই যে কিছুদিন আগে ছাত্র আন্দোলন গেছে না, ওগুলাতে কিছু দেখেন না গ্লাসে কোনো কিছু ইউজ করে পুলিশরা, আপনি যদি ইট পাটকেল মারেন তো ওইটা যদি নর্মাল গ্লাস হইতো ওটা থাকতো, ওটা হচ্ছে গ্লাস ফাইবারের তৈরি। ঠিক আছে? এরকম ডিফেন্সের ক্ষেত্রে তাদের যে স্যুটগুলো যে আছে, আমার কথা বেরোচ্ছে না, আচ্ছা তাদের যে স্যুটগুলো আছে এই স্যুটগুলো বানাতে হচ্ছে এই ইউজ করা হয়, কারণ এগুলোর স্ট্রেংথ হচ্ছে অনেক বেশি। স্ট্রেংথ বেশি হওয়ার কারণ কি বুঝতে পারছেন? রিঅ্যাক্টিভিটি বেশি, ফাংশনাল গ্রুপ বেশি, সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, এটা হচ্ছে বেশি, মানে স্পেসিফিক ভলিউম এটা সারফেস এরিয়া বেশি। তারপর কি স্যার সমস্যাটা বসে ক্লাস অটোমোবাইল, মেরিন অ্যাপ্লিকেশন, মেরিন অ্যাপ্লিকেশন বুঝতেছেন কারণ এগুলো হচ্ছে বলছে কেমিক্যালি একদম এক্স্যাক্টলি ইনার্ট। আপনারা যদি অ্যালুমিনিয়াম ইউজ করেন, যদি আয়রনের কোনো কিছু ইউজ করেন, এগুলো মরিচা পড়বে না, যখন H2O আসে আয়রনের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে না। সো জাহাজ তো সারা জীবন হচ্ছে সমুদ্রেই থাকে, ওটাকে পানি থেকে তুলে নেওয়া হয়। সো এগুলো হচ্ছে বডিগুলো বানানোর জন্য ইউজ করা হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়াল। স্পোর্টস গুডস, সিভিল কনস্ট্রাকশনও ইউজ করা হচ্ছে, বায়োমেডিক্যাল ইউজ করা হচ্ছে। বায়োমেডিক্যাল বলতে মানে মেডিকেলের সাইডে যতগুলা ম্যাটেরিয়াল লাগতেছে, যেমন সার্জিক্যাল গাউন একটা বায়োমেডিক্যাল টাইপসের একটা প্রোডাক্ট, মাস্ক, তারপর হচ্ছে ওই যে সেলাইয়ের যে থ্রেডগুলা, যেগুলো মানুষের হাড় যখন কেটে ফেলে অথবা অন্য একটা পার্টস যখন লাগায় তখন যে সুইং থ্রেডগুলো ইউজ করা হয়, তো ওই থ্রেডগুলো হচ্ছে বায়োকম্পেটেবল, এবং ওই প্রোডাক্টগুলো হচ্ছে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনে ইউজ করা হচ্ছে। ঠিক আছে? তারপরে আচ্ছা, ক্লাসিফিকেশন এন্ড টাইপস অফ কার্বন ফাইবার। কার্বন ফাইবারের টাইপস দেখেন, কার্বন ফাইবারও বিভিন্ন প্রকারের আছে এবং বিভিন্ন প্রকার ওয়াইজ এটা প্রপার্টিস আছে। আমাদের যেটা যেরকম লাগবে আমরা সেটা সেরকম নিব। হ্যাঁ, যেমন আল্ট্রা হাই মডুলাস কার্বন ফাইবার, হাই মডুলাস কার্বন ফাইবার, ইন্টারমিডিয়েট মডুলাস কার্বন ফাইবার, লো মডুলাস কার্বন ফাইবার। ঠিক আছে? সো আপনাদের 4টা প্রকারভেদ আছে। পরের স্লাইডটা দেখেন। একটা কথা আছে না, প্রিকারসার কথাটা মানে হচ্ছে আপনি যেখান থেকে কার্বন ফাইবারটা উৎপন্ন করতেছেন, যেখান থেকে কার্বন ফাইবারটা উৎপন্ন করতেছেন এটাকে প্রিকারসার বলে। বেসড অন প্রিকারসার ফাইবার ম্যাটেরিয়াল কার্বন ফাইবার আর ক্লাসিফাইড ইনটু, সো কার্বন ফাইবার এর যে প্রকারভেদ এটা কোথা থেকে উৎপন্ন, কোন প্রিকারসার থেকে উৎপন্ন, এটার উপর ডিপেন্ড করে। র ম্যাটেরিয়াল শুনছেন না, সো প্রিকারসার বলতে বোঝায় যে আপনি কার্বন ফাইবারটা কোথা থেকে উৎপন্ন করতেছেন। সো এটার উপর ভিত্তি করে পেন বেসড কার্বন ফাইবার, এখানে PAN পলিঅ্যাক্রিলাইল নাইট্রেট, পিচ বেসড কার্বন ফাইবার, মেসো পিচ বেসড কার্বন ফাইবার, আইসোটোপিক পিচ বেসড কার্বন ফাইবার, রেয়ন বেসড কার্বন ফাইবার, গ্যাস বেসড কার্বন ফাইবার। সো এগুলো আমরা ইন্ডিভিজুয়াল যখন দেখবো তখন আপনারা বুঝবেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে, মানে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হয় হচ্ছে পলিঅ্যাক্রিলাইল নাইট্রেট বেসড কার্বন ফাইবার। So based on the final heat treatment temperature, carbon fiber are classified into, মানে আমরা যখন কার্বন ফাইবারটা প্রোডিউস করি তখন শেষে প্রসেসের শেষে একটা হিট ট্রিটমেন্ট করি। সেই হিট ট্রিটমেন্টটা হচ্ছে একটা মানে ক্লোজড একটা চুল্লিতে করা হয়, ক্লোজড একটা চুল্লিতে করা হয় এবং এখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। এটাকে স্টেবল করে দেওয়ার জন্য টেম্পারেচার অনেক বেশি থাকে। সো যেই যখন আমরা কার্বন ফাইবারটা 2000 ডিগ্রি টেম্পারেচারে যখন আমরা ট্রিটমেন্ট করে কার্বন ফাইবারটা বানাবো তখন এটা হচ্ছে হাই মডুলাস টাইপস অফ ফাইবার এবং এটাকে বলা হয় হাই হিট ট্রিটমেন্ট কার্বন ফাইবার। বুঝতেছেন? তারপরে টেম্পারেচার ওয়াইজ কমছে, যদি আমরা 1500 ডিগ্রিতে করি তাহলে হচ্ছে ইন্টারমিডিয়েট হিট ট্রিটমেন্ট কার্বন ফাইবার, আর যদি 1000 ডিগ্রিতে করি তাহলে হচ্ছে লো হিট ট্রিটমেন্ট কার্বন ফাইবার।
ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ কার্বন ফাইবার। এখন দেখেন আমরা যে ম্যানুফ্যাকচার করি সেই ম্যানুফ্যাকচার করার জন্য অবশ্যই আমাদের একটা প্রিকারসর ফাইবার থাকবে যেখান থেকে আমরা কার্বন ফাইবারটা উৎপন্ন করব, ঠিক আছে? সো আমরা ওগুলোর স্ট্রাকচারগুলো দেখব সামনে, যে এইখান থেকে এইভাবে প্রসেস হতে হতে কার্বন ফাইবারটা আসতেছে। তো আউট অফ দোজ ভিসকস রেয়ন কার্বন ফাইবার আর প্রিপেয়ার্ড ফর এ নাম্বার অফ প্রিকারসর ফাইবার। ভিসকস রেয়ন থেকেও কার্বন ফাইবার প্রোডিউস করা হয়। দেখছেন আইসোট্রপিক পিস বেস কার্বন ফাইবার হ্যাভ হায়ার 8% as 80% and process modulus level of strain modulus। আচ্ছা এটা আপনারা বুঝবেন না, এগুলো প্রপার্টিজ চলে আসছে, আগে আপনাদের প্রসিডিউরটা করতে হবে। সো আমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি কার্বন ফাইবার প্রোডিউসের জন্য। সো পেন প্রিকারসর ফাইবার পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল প্রিকারসর ফাইবার, ধরেন এটা একটা ম্যাটেরিয়াল, এখান থেকে আমরা কার্বন ফাইবারটা উৎপন্ন করব। লেটস সে এটা একটা ম্যাটেরিয়াল, এর স্ট্রাকচার আমি করে দেখাচ্ছি। এটাকে প্রথমে কি বলছে থার্মো-অক্সিডেটিভ স্টেবিলাইজেশন এট 180 to 400 ডিগ্রি সেলসিয়াস ইন এয়ার। তারপরে কি করতে হবে, কার্বনাইজিং হিট ট্রিটমেন্ট 600 থেকে 1500 ডিগ্রি টেম্পারেচারে ইনার্ট অ্যাটমসফিয়ার। ইনার্ট অ্যাটমসফিয়ার আর ইন এয়ার বলতে কি বুঝতেছেন বলেন তো? আচ্ছা আজকে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আজকে কিন্তু ডিফিকাল্ট কোনো কিছু না, থিওরি টাইপসের না। আমি স্লাইডটা সহজ করার ট্রাই করছি, সো ইন এয়ার মানে হচ্ছে এটা ফাঁকা, এই প্রসেসটা যখন করা হয় এটা হচ্ছে রুম টেম্পারেচারে করা যায়, বাইরে যে কোনো ভাবে প্রসেসটা করা যায়। বাট ইনার্ট অ্যাটমসফিয়ার বলতে এখানে অ্যাটমসফিয়ারটা কন্ট্রোল করা হচ্ছে, এটা একটা ক্লোজড চেম্বার যেখানে অ্যাটমসফিয়ার প্রেসার, বাতাসের প্রেসার কতটুকু হবে এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার টেম্পারেচার কতটুকু হবে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এন্ড অপটিক্যাল গ্রাভিটাইজেশন এট 2000 টু 2500 ডিগ্রি সেলসিয়াস এট অ্যাটমসফিয়ার। দেখছেন কত ডিগ্রি টেম্পারেচার তোলা হয় কার্বন ফাইবারটা প্রোডিউস করার জন্য। তারপরে দেখেন এটা হচ্ছে তার মূল যে প্রসেসের নামগুলো সেটা, এখন ইন্ডিভিজুয়াল বর্ণনাগুলো হচ্ছে এখানে আছে, এই যে স্টেবিলাইজেশন, কার্বনাইজিং, ক্লাসিফিকেশন, টিপিক্যাল সারফেস, সাইজিং, প্রপার্টিজ। আচ্ছা দেখেন আপনাদের তো বারবার বলতেছিলাম না, এই যে দেখেন এইখানে। আচ্ছা বেনজিন রিং মানে এই কোনগুলোতে কি আছে? কার্বন আছে না? বেনজিন রিং মানে কি? আচ্ছা আপনারা যে ওই যে কেমিস্ট্রি 2 পড়তেছেন, কি পড়তেছেন জানেন? কি সিলেবাস নামকরণ করতেছেন না মেবি? তো ওগুলাতে দেখেন না যে অনেক স্ট্রাকচার থাকে, ওটাকে বলা হয় কি অর্গানিক কেমিস্ট্রি বলা হয় না? সো অর্গানিক কেমিস্ট্রিতে আপনারা যেটা দেখবেন এরকম একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে? সো এইভাবে এয়ার ব্যান্ড থাকে রিংগুলো, ঠিক আছে? সো এই যে রিংগুলো আছে, এই রিংগুলো এই জায়গাগুলো কার্বন না, দেখা যাচ্ছে কয়টা কার্বন? 6টা কার্বন। সো এইখানে দেখেন Cl, N, N, NH অনেকগুলা ম্যাটেরিয়াল আছে, মানে কার্বন ছাড়া অনেকগুলো আছে। তো আমাদের বলছে 96%, কত বলছে? 94, 96% বলছে না যে কার্বন ম্যাটেরিয়াল থাকতে হবে। সো 96% যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? অন্যান্য যেগুলো আছে সেগুলো দূর করতে হবে না? তো ওগুলাই হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে দূর করে আমরা হচ্ছে একদম শেষে এটা পাবো। এখানে দেখেন কোনো অন্য মলিকিউল নাই, দুই একটা আছে নাইট্রোজেন। সো দুই একটা যেগুলো আছে এগুলো হচ্ছে 4% এর মধ্যে, বাকি 96% হচ্ছে আপনার কার্বন, শুধু কার্বন। সো এইটা বিভিন্ন প্রসেস আছে, হ্যাঁ? টার্মগুলো দেখবেন অনেক কঠিন, নামগুলো অনেক কঠিন, নামগুলো পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল,
প্রিকারসর ফাইবার, স্টেবিলাইজেশন, নামগুলো অনেক কঠিন কিন্তু পড়াগুলো অনেক সহজ। মানে কি করা হচ্ছে, প্রসেসটা কি, এটা অনেক সহজ, কিন্তু শুধু নামগুলো কঠিন। নামগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং প্রসেসে ছিলাম না, এটাতে ছিলাম। এরপরে হচ্ছে কার্বন ফাইবার ফ্রম কোরিয়া কার্বোনাইট্রেট। সো আমরা যেটা প্রিকারসর ফাইবার বলতেছি সেটাই তো র ম্যাটেরিয়ালস, তাই না? সো র ম্যাটেরিয়ালস গুলো কি দেখতে পাচ্ছেন? কয় মিনিট হয়েছে?